তারা ভেবেছিল একটা বোমায় সব শেষ। তারা ভেবেছিল লিডারশিপকে টার্গেট করলেই ইরান হয়তো হাঁটু গেড়ে বসে পড়বে। কিন্তু তারা একটা মারাত্মক ঐতিহাসিক ভুল করে ফেলেছে। তারা ভুলে গিয়েছিল যে খ্যামেনিরা মরে না, তারা আরো ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। দর্শক, আজ আমরা কোনো সাধারণ খবর নিয়ে কথা বলছি না। আজ আমরা জিও পলিটিক্সের এমন এক মাস্টার স্ট্রোক নিয়ে কথা বলবো যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে নূতন করে লিখতে যাচ্ছে। 8ই মার্চ 2026 ইতিহাসের পাতায় এই রাতটি লেখা থাকবে কি দিয়ে? বারুদ আর রক্তের কালিতে। একদিকে যখন তেহরানের আকাশে আমেরিকা আর ইসরায়েলের মিসাইলের ধোঁয়া উঠছে, ঠিক সেই মুহূর্তে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এমন একটি সিদ্ধান্ত নিল যা ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহুর রাতের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের নূতন তৃতীয় সুপ্রিম লিডার হিসাবে ঘোষণা করা হয়েছে আয়াতুল্লাহ সৈয়দ মোস্তাফা খামেনির নাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে মানুষটি মাত্র কয়েকদিন আগে 28শে ফেব্রুয়ারি আমেরিকা আর ইসরায়েলের এক কাপুরুষোচিত হামলায় নিজের চোখের সামনে নিজের বাবা আয়াতুল্লাহ আলী খামেনি, নিজের জন্মদাত্রী মা এবং নিজের স্ত্রীকে টুকরো টুকরো হয়ে যেতে দেখেছেন। আজ সেই মানুষটির হাতেই উঠেছে ইরানের ইন্তেকাম এবং বিপ্লবের স্টিয়ারিং হুইল। আজকের এই ভিডিওতে আমরা একদম কাট টু কাট, পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করব। মোস্তাফা খামেনি আসলে কে? কেন তাকে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট আগে থেকেই ভয় পেত? কেন তিনি কোনো সাধারণ মোল্লা বা স্কলার নন, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ফ্রন্টলাইন যুদ্ধের এক দুর্ধর্ষ মাস্টার মাইন্ড। আর সবচেয়ে বড় কথা, ট্রাম্প আর নেতানিয়াহু যে ফাঁদ পেতেছিল, সেই ফাঁদেই কি তারা নিজেরা পা দিল? ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ এমন কিছু ডেটা আর ইনসাইট স্টোরি দেব আপনাদেরকে যা গতানুগতিক কোনো নিউজ চ্যানেলে আপনারা আশা করি পাবেন না। তাদের হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার আছে পুরো দুনিয়া। আর এটাই হলো জিও পলিটিক্সের আসল খেলা। দর্শক, একটু সাইকোলজিক্যালি চিন্তা করুন। একজন মানুষ যার বয়স 50-এর কোঠায়, সে একদিন সকালে উঠে দেখলো তার পুরো পরিবার শেষ, বাবা নেই, জীবন সঙ্গিনী নেই। একটা মানুষের মনের অবস্থা তখন কি হয় বলুন আপনারা? অন্য কেউ হলে তো ভেঙে পড়তো, তাই না? কিন্তু মোস্তাফা খামেনি সাধারণ কেউ নন। দেখুন, ইতিহাসে যখনই কোনো লিডারের পিঠ দেওয়ালে ঠেকে যায়, যার হারানোর আর কিছু বাকি থাকে না, সে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ। মোস্তাফা খামেনির বুক এখন জখমে ভরা, আর সেই জখম থেকে যে প্রতিশোধের আগুন জ্বলছে, সেটা কোনো সাধারণ রাগ নয়। কারবালার ময়দান থেকে শুরু করে তেহরানের রাস্তা পর্যন্ত আজ যে স্লোগান উঠছে তা প্রমাণ করে যে ইরান এখন এমন একজনের হাতে যে মৃত্যুর ভয় অনেক আগেই জয় করে এসেছে। ইসরায়েল আর আমেরিকা ভেবেছিল শীর্ষ নেতাকে হত্যা করলেই পুরো কমান্ড চেন ভেঙে পড়বে। সিরিয়াসলি একটু ভেবে দেখুন তো, এটা কি কোনো হলিউডের সিনেমা যে ভিলেনকে মারলেই সব রোবট অচল হয়ে যাবে? না, উল্টো তারা এমন এক মানুষকে ক্ষমতায় বসিয়ে দিল যে তার বাবার চেয়ে বেশি আগ্রাসী এবং বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত। অনেকেই হয়তো ভাবছেন, এই নূতন সুপ্রিম লিডার তো সারা জীবন শুধু মাদ্রাসায় বসে ধর্মতত্ত্ব পড়েছেন, এর তো যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। দর্শক, এখানেই ওয়েস্টার্ন মিডিয়ার সবচেয়ে বড় ভুল। আপনাদেরকে একটা স্টোরি বলি, দাঁড়ান। সালটা 1969। মাজদাদ শহরে মোস্তাফা খামেনির জন্ম হয় যখন তার বয়স মাত্র 17 বছর। তখন ইরান ইরাক যুদ্ধ তুঙ্গে। আপনাদের কি মনে হয় সুপ্রিম লিডারের ছেলে বলে তিনি তেহরানের কোনো সেফ হাউসে বসে ভিডিও গেম খেলছিলেন? একদম নয়। মাত্র 17 বছর বয়সে তিনি ফ্রন্ট লাইনে গিয়ে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন। ওই কাঁচা বয়সেই যদি একটা ছেলে বুলেটের শব্দ আর বারুদের গন্ধ এইসব নিয়ে থাকে, তবে সেটা দিয়ে কি হবে? সেটা দিয়ে সেই মানুষটা ইস্পাতের মতো শক্ত হবে। যে লোকটা 17 বছর বয়সে চোখের সামনে মৃত্যু দেখেছে,
তাকে আপনি 56 বছর বয়সে এসে মিসাইলের ভয় দেখাবেন? যুদ্ধের পর তিনি যখন ধর্মীয় শিক্ষায় মন দিলেন, সেখানেও তিনি নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আজকে তার ক্লাসে হাজার হাজার স্টুডেন্ট বসে। আর জানেন সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? তিনি শুধু কোরআন হাদিস বা ফিকা শাস্ত্র পড়ান না, তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং মডার্ন সায়েন্সের মতো অ্যাডভান্স সাবজেক্ট নিয়েও সমানভাবে লেকচার দেন। একদিকে ধর্মীয় জ্ঞান, আর একদিকে এআই এবং আধুনিক প্রযুক্তির উপর দখল। সুতরাং বুঝতেই পাচ্ছেন কম্বিনেশনটা কতটা ডেডলি। তিনি জানেন আগামী দিনের যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হবে না, হবে সাইবার স্পেসে, হবে এআই ড্রোন দিয়ে। আর এই কারণেই তিনি ইসরায়েলের জন্য একজন টিপিক্যাল ধর্মগুরুর চেয়ে হাজার গুণ বেশি বিপজ্জনক। মোস্তাফা কামিনীর সবচেয়ে বড় শক্তি হলো তার নীরবতা। তিনি কখনো ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলেননি, নিজেকে লাইমলাইটে রাখেননি, কিন্তু পর্দার আড়ালে তিনিই ছিলেন আসল মাস্টার মাইন্ড। তিনি নিজেকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে জড়াননি। ইরানে যেমন হার্ডলাইনার আছে, তেমনি রিফর্মারও আছে, কিন্তু মোস্তাফার এমন এক অদ্ভুত ব্যালেন্সিং পাওয়ার আছে, যার কারণে ইরানের সাধারণ জনগণ, বড় বড় উলেমা থেকে শুরু করে আইআরজিসির টপ কমান্ডার, সবাই তাকে প্রচণ্ড সম্মান করে। তিনি জানতেন ইমপ্রেশন দিয়ে নয়, ইনফ্লুয়েন্স দিয়ে দেশ চালাতে হয়। দর্শক, এবার আপনাদের এমন একটা তথ্য দেব যা শুনলে আপনারা বুঝতে পারবেন আমেরিকা তাকে কতটা ভয় পায়। 2019 সালে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট হঠাৎ করে মোস্তাফা খামিনির উপর স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করে। কেন? আমেরিকার যুক্তি ছিল এই লোকটার তো সরাসরি কোনো পদবি, এই সরাসরি না, সরকারি কোনো পদবি নেই, তবুও তিনি বাবার অফিসে বসে প্রেসিডেন্টের চেয়েও বেশি ক্ষমতা প্র্যাকটিস করছেন। দেখুন, হিসাবটা খুব সোজা। 2007 সালে উইকিলিক্সে ফাঁস হওয়া আমেরিকান অ্যাম্বাসির একটা গোপন তার বার্তায় পরিষ্কার লেখা ছিল আলী খামিনি পর্যন্ত পৌঁছানোর একটাই রাস্তা, আর সেই রাস্তার দারোয়ান হলো এই মোস্তাফা। আমেরিকান ইন্টেলিজেন্স জানতো যে আইআরজিসির কুডস ফোর্স এবং বাসিজ ফোর্সের কমান্ডারদের সাথে সরাসরি যোগাযোগ মেনটেন করতেন এই মোস্তাফা। 2009 সালে ইরানে যে বিশাল কন্ট্রোভার্সিয়াল প্রোটেস্ট হয়েছিল, ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স ভেবেছিল এই বুঝি ইরানের পতন হলো, কিন্তু বাসিজ ফোর্সকে ব্যবহার করে অত্যন্ত সুকৌশলে সেই বিদ্রোহ দমন করার মাস্টার মাইন্ডও ছিলেন এই মোস্তাফা। অর্থাৎ আমেরিকা আর ইসরায়েল খুব ভালো করেই জানে তারা এমন একজনকে সুপ্রিম লিডারের চেয়ারে বসতে বাধ্য করেছে, যার পলিটিক্যাল ক্রাইসিস নিয়ে যে ম্যানেজমেন্ট, সেটাতে সে একদম ডিগ্রি হাসিল করে আছে। দর্শক, এবার একটু বৃহত্তর জিওপলিটিক্যাল ক্যানভাসে তাকাই। ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহু গত কয়েকদিন ধরে খুব বড় গলায় বলেছিলেন আমরা লিডারশিপ শেষ করে দিয়েছি, পরবর্তী সুপ্রিম লিডারও আমাদের নিশানায় থাকবে। সিরিয়াসলি বলুন তো, এনারা কি আসলেই ইতিহাসের পাতা উল্টে দেখেছেন কখনো? আজকে খামেনিকে হত্যা করে তারা মোস্তাফাকে ক্ষমতায় নিয়ে এলো, যে মোস্তাফার স্ত্রী ওই হামলায় শহীদ হয়েছেন। ট্রাম্প আর নেতানিয়াহু আসলে একটা আইডিওলজিকে বুলেটের ভয় দেখাচ্ছেন, কিন্তু ইরানের স্ট্রাকচার তো কোনো একজন মানুষের উপরে দাঁড়িয়ে নেই, এটা একটা নিশ্ছিদ্র সিস্টেম। জঙ্গলে যেমন এক সিংহ গেলে আর এক সিংহ রাজত্ব নেয়, তেমনি শহীদ আলী খামিনির পর আজ ইদানিংকালের সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আরেকজন খামিনি ক্ষমতা নিয়েছেন। সুতরাং কি কি একই বলুন তো? রক্ত একই, ডিএনএ একই, আর জেদ আগের চেয়ে হাজার গুণ বেশি। মোস্তাফার এই ক্ষমতা গ্রহণ আসলে ট্রাম্প আর নেতানিয়াহুর ওই দম্ভের মুখে একটা সজোরে চড়। তারা চোখে চোখ রেখে যেন বলছে, তোমরা কতজন খামেনিকে মারবে? প্রতিটা চাদরের নিচ থেকে, প্রতিটা মসজিদের মিম্বর থেকে আরেকজন খামেনি বেরিয়ে আসবে। দর্শক, আমি শুরুতেই বলেছিলাম, আর এটাই হলো আসল খেলা। মোস্তাফা সুপ্রিম লিডার হওয়ার সাথে সাথেই আপনারা দেখেছেন ইসরায়েলের উপর কি লেভেলের কাউন্টার অ্যাটাক শুরু হয়েছে। এর মানে কি?
এর মানে হলো আগের সুপ্রিম লিডারের যুগে হয়তো কিছুটা কৌশলগত ধৈর্যের জায়গা ছিল, কিন্তু মোস্তাবার ডিকশনারিতে এখন ওই ধৈর্য শব্দটা নেই। এই লড়াইটা হবে সরাসরি, কারণ তার কাছে প্রমাণের আর কিছু নেই। সাধারণ মানুষ তার সাথে আছে, এলিট ফোর্স তার পকেটে, আর তার নিজের হারানোর মতো পিছুটান অবশিষ্ট নেই। এই নূতন খামেনির যুগ হলো এমন এক যুগ যেখানে ভয় নামক কোনো শব্দের অস্তিত্ব থাকবে না। দর্শক, আমি চেষ্টা করেছি খুব কম সময়ের মধ্যে কোনো রকম বাড়তি কথা না বলে একদম ফ্যাক্টস এবং লজিকের ভিত্তিতে মোস্তাফা খামেনির প্রোফাইলটা আপনাদের সামনে তুলে ধরতে। পশ্চিমা মিডিয়া আপনাদেরকে যে ন্যারেটিভ খাওয়াতে চায়, আমরা তার পেছনের সত্যটা খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, রিসার্চ করতে গিয়ে হয়তো ছোটোখাটো নামের উচ্চারণে এদিক ওদিক একটু হতে পারে, যেমন ইরানিরা মোস্তাবা লেখে, তবে উচ্চারণটা ওই মুস্তাবার কাছাকাছি হয়। কিন্তু এগুলো ছোট ছোট বিষয়। মূল পয়েন্ট হলো ইনফরমেশন আর প্রসপেক্টিভ। একটা 50-55 বছর বয়সী মানুষের পুরো জীবনের ফিলোসফি মাত্র 20-25 মিনিটে বলা সম্ভব নয়, কিন্তু আমি চেষ্টা করেছি তার অ্যাকচুয়াল মাইন্ডসেটটা আপনাদের বোঝাতে। এখন বল আপনাদের কোর্টে, আপনারা কি মনে করেন মোস্তাফা খামেনির এই উত্থান কি ইসরায়েল এবং আমেরিকার জন্য একটা বুমেরাং হতে যাচ্ছে? ট্রাম্প আর নেতানিয়াহু কি না বুঝে একটা ঘুমন্ত সিংহকে জাগিয়ে ফেলেছে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চোখ কান খোলা রাখুন, কারণ বিশ্ব রাজনীতির এই দাবা খেলায় প্রতি মুহূর্তে চাল বদলাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।